আসলে বাংলাদেশের কি ধরনের ক্ষতি হতে পারে সেটি আমরা বুঝতেই পারছি কি অবস্থা। আপনি ঢাকা শহরকে বা আমাদের যে শহর আছে যে আধুনিক শহরের ক্ষেত্রে আপনি কত মার্কস দিতে চান আসলে? আমাদের সবচেয়ে কোন জায়গাটি ভালো? এটা কঠিন প্রশ্ন, কারণ যেই মানে আমার মনে হয় পৃথিবীতে আসলে কয়টা শহর পাবেন যেখানে মানুষ বিল্ডিং করছে কোটি কোটি টাকা খরচ করে যে কোনো নিয়ম মানছে না। এটা আসলে মানে এই যে আমরা অন্যান্য বা দেশের কথা এই যে শুনছি না জলাভূমির আপনার কথা কাছে বলা স্যার হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা তো সেগুলো মানছি না। না এখন এই যে জল, আমার মনে আছে আমার পিএইচডি হলো ওয়েটল্যান্ড কনজারভেশনের উপরে। আমি যখন আমার প্রফেসরকে বোঝাচ্ছিলাম যে এগুলা আইন আছে রক্ষা করার, কিন্তু এগুলো ভরাট হয়ে যাচ্ছে, আমি ওনাকে বোঝাতে পারছিলাম না, ওনারা বিশ্বাস করতে পারছে না যে কোনো দেশে আইন থাকলেও আইন কিভাবে ভঙ্গ হয়। এখন আমাদের এখানে কি বলবো, আমি জলসিঁড়ির মতো প্রজেক্ট একেবারে সরকারের উপর, যেটা জলাভূমি, যেটা ফ্লাড ফ্লো জোন হিসাবে দেখানো আছে, এগুলো যখন ভরাট হয়ে যায় ওই দেশে আসলে আপনি কি বলবেন যে কিভাবে হয় এটা আপনারা বলছেন, তারপরে সেই জিনিসগুলো কেয়ার করা হচ্ছে একটা না, তো হলো আমাদের কোনো তোয়াক্কা করা হচ্ছে না। আইনের প্রয়োগ নাই এবং তার কোনো শাস্তিও নাই। এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু উনিও জানে আমাদের 69 লজ আছে ডিয়াস্টার কেন্দ্র করে, কিন্তু একটাও ঠিক মতো ইমপ্লিমেন্টেশন নেই। লাস্ট লটা হচ্ছে ডিয়াস্টার মাঝে 1/2012-তে উনি জানে, আর বিল্ডিং কোড টোড তো আছে এরকম। আমরা মনে আছে না ওয়ার্ল্ড ব্যাংকে একটা আমরা কিন্তু ম্যাপিং করেছিলাম, 69টা ল আছে কিন্তু একটা প্রয়োগ নেই, কোনো প্রয়োগ নাই। এখন এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এবং আমাদের দেশের এখন এমন একটা কালচার হয়েছে, যারা একেবারে মাথার উপরে বসে আছেন ওনারাও বলবেন আমাদের হাত পা বাঁধা। আমার প্রশ্ন হলো, হাত পাটা বেঁধে রাখলো কে? এখন দেখবেন আমাদের যারা বিভিন্ন সময় মন্ত্রী হচ্ছেন ওনারা বলেছেন যে আমরা কিছুই করতে পারছি না, আমাদের হাত পা বাঁধা। রাজুকের চেয়ারম্যানও বলবে ওনার হাত পা বাঁধা। এখন হাত পাটা যে কে বাঁধলো, ওই সুতা যদি কাটতে না পারি তাহলে তো আর আমরা মনে হয় আমাদের নিজেদের হাত পা আমরা নিজেরাই একটা তো হলো ব্যক্তি পর্যায়ে আছে, আরেকটা হলো হ্যাঁ আমাদের আইনের প্রয়োগ যদি না হয়, আইনের প্রয়োগ করতে গেলেও আপনাকে ম্যানেজ করে ফেলা হচ্ছে কোনোভাবেই, মানে আমরাই করছি, কিভাবে আমরাই করছি। এবং আমার এই ভূমিকম্পের ক্ষেত্রে বা আগুন লাগার ক্ষেত্রে আমার কাছে যেটা সবচেয়ে প্যাথেটিক, যে এখানে যেই মানুষগুলো মারা যাচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হ্যাঁ, তো এদের মানে জীবনের দামটাকে আমরা চিন্তা করছি না। যে বেলিরোরে যে আগুন লাগলো, ওই বিল্ডিংটা আসলে কিভাবে অপারেট করতে পারে? ওইটা একটা কমার্শিয়াল বিল্ডিং, সেখানে আমি রেস্টুরেন্ট, এরকম গ্যাস সিলিন্ডার ওইখানে আছে, এটা আমরা কিভাবে অ্যালাউ করছি? আমরা কয়েকদিন কি দেখলাম, কিছু অ্যাক্টিভিটি গেল, বন্ধ করে দিল রেস্টুরেন্ট, এটা তো সলিউশন আবার চালু হয়ে গেল। কারণ আমাদের এই যে বিল্ডিং এর টাইপোলজি অনুযায়ী এটা কমার্শিয়াল বিল্ডিং না রেসিডেন্সিয়াল বিল্ডিং, এটা একজন, আর ওইদিকে যে অ্যাক্টিভিটিটা ওখানে হবে সেটার পারমিশন দিচ্ছে আরেকজন, এদের মধ্যে কোনো সমন্বয় নাই এবং কেউ এটা সমন্বিত করতেও চায় না। সমন্বিত করাটা কিন্তু খুব একটা কঠিন না, যে আমি একটা রেস্টুরেন্টের পারমিশন আসলে কোথায় দিচ্ছি? একটা রানা প্লাজা, ওইখানে একটা ইন্ডাস্ট্রি হয়ে গেল, যে ইন্ডাস্ট্রি ওখানে হওয়ার মতো বিল্ডিংটা ক্যাপেবল কিনা সেটা তো কোথাও দেখার কোনো জায়গা নেই। সেটা সব জায়গায়, আমাদের প্রত্যেকটা জায়গায় একই বিষয়। আমরা মিক্সড ল্যান্ড ইউজের নামে যা এখন করছি, যে একটা গোডাউন হয়ে যাচ্ছে একটা রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে, দেখার কেউ নেই এবং আমরা কোথাও কোনো নিয়ম মানছি না। এই যে আমি বললাম যে 7টা ওয়ার্ডে কাজ করেছে আমাদের ছাত্ররা, সিপাহীবাগও আছে যেখানে আমরা জানি যে ভূমিকম্পের সময় বিল্ডিং ভেঙে পড়ছে, সেই সব জায়গায় তো কোনো আইন কানুন নাই। এখন আমার একটাই আমি আশার আলো দেখি, যে দ্রুত নগরায়ন হচ্ছে এবং পুরনো বিল্ডিং ভাঙছে। এখন যদি একেবারে খুব শক্ত হাতে বলা হয় যে ওই গলি ঘুপছে 8 ফিট রাস্তার পাশে আসলে ব্লক ডেভেলপমেন্ট, অনেকগুলো ব্লক একসাথে করে সবাই একেবারে ভূমিকম্প সহনীয় বিল্ডিং করতে বাধ্য করা যদি যায়, এবং বাধ্য করার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, জনগণকে আসলে এটার সাথে সম্পৃক্ত করা, তাদেরকে বোঝানো, ডায়ালগ করতে হবে। এই ডায়ালগ ছাড়া কিন্তু জোর করে হবে, জোর করে করা যাবে। কারণ ওই মানুষটা যখন বুঝবে যে সে তার 3 কাঠার মধ্যে ওই নিয়ম না মেনে একটা বিল্ডিং করার বদলে সবাই যদি একসাথে হয়, একসাথে হলে তার বেনিফিটগুলো কি, সে একটা রেজিলিয়েন্ট, একটা শক্তপোক্ত একটা বিল্ডিং পাবে, খোলা জায়গা পাবে, এগুলো যদি বোঝানো যায় এবং সরকারি যেসব নিয়ম কানুনগুলো আছে সেগুলা যাতে জনগণ যাতে উইনার হতে পারে, হ্যাঁ, সেই জায়গাগুলোকে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে কিন্তু সম্ভব না। যে আপনাদের বক্তব্য নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুনছেন এবং যারা সাধারণ মানুষ আছেন তারাও নিশ্চয়ই সেই বিষয়গুলো আরও বেশি সচেতন হবেন। কিন্তু আপা আধুনিক শহরের জন্য ঢাকাকে কোনো মার্কস দিতে চাননি আজকে। আসলে মার্কসের কথা যদি বলেন, আমার মনে আছে জামিল স্যার কাছে তখন 2099 সালে আমেরিকা স্ট্যানফোর্ড থেকে একটা এরকম সার্ভে করা হলো।
তখন ওনাকে সারা পৃথিবীর 20টা দেশের মধ্যে একটা মার্কিং করতে পারলো। তখন কিন্তু ঢাকার সবচেয়ে ওর্স্ট মার্কিং পেয়েছিল, একটু তখন বলে রাখি। এখন সেটা 99 এর ঘটনা, এখন প্রায় কত এখনো, বছর, ওই যে এখন প্রায় আমাদের 27 যে বছর। index, আমার মনে হয় ওর ওইখানে কাছাকাছি আমরা হয়তো আমরা নিচের আছি। দিক থেকে 3-4 এর মধ্যে থাকি অলওয়েজ। নিচের দিক থেকে? নিচের দিক থেকে, হ্যাঁ। এবং সেটার জন্য আমি যদি বলি, আমি এই জন্য কথাটা বললাম যে আমরা উন্নতি ঘটেনি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা মানে বাসযোগ্য ঢাকা এই ধরনের একটা কাজ করার জন্য কথা বলা হয়েছিল। এবং আমি আজকে আপনাদের সামনে বলতে চাই যে বিভিন্ন বিষয়ে যারা এক্সপার্ট আছেন, যারা ধরেন ঢাকা ট্রান্সপোর্টেশন, যারা এয়ার পলিউশন, ওয়েস্ট ডিসপোজাল, ভূমি ব্যবহার নিয়ে যারা কাজ করেন, ওরকম সব মানুষগুলোকে একসাথে করা হয়েছে এবং একসাথে করে একটা মোটা রিপোর্ট আসলে রাজুকে দেওয়া হয়েছে। এবং সেইখানে এই বিল্ডিং সেফটি থেকে শুরু করে বাকি যা যা আছে সব বিষয়ে, শর্ট টার্মে কী করা যায়, মিড টার্মে কী করা যায়, লং টার্মে কী করা যায়, সব লেখা আছে। এখন আমরা যদি করতে চাই আমরা করব, আর যদি আমরা করতে না চাই তাহলে অবশ্যই আমরা করতে চাই। নিশ্চয়ই আমাদের আর একটা ঝাঁকুনির আগে টনক নড়বে আশা করি।